অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। যারা অবৈধভাবে নির্মাণ করলো তারা কারা? রাজধানীর ফুলবাড়িয়া মার্কেটে দ্বিতীয় দিনের অভিযানে দক্ষিণ সিটি কর্পোরেশন। মালামাল বাঁচানোর চেষ্টায় হাজার হাজার ব্যবসায়ী। সমাজকে এগিয়ে নিতে নারীদের পিছিয়ে থাকলে চলবে না। বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বললেন, দেশকে সুবিচারের ধারায় ফেরাতে চায় সরকার। স্বপ্ন পূরণের পথে পদ্মা পাড়ের মানুষ। কুয়াশা বাধা না হলে পদ্মা সেতুতে কাল উঠতে পারে সবশেষ স্প্যান। দৃশ্যমান হবে পুরো সেতু। দুপুর গড়িয়ে রাজধানীতে দেখা নেই সূর্যের। দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র কুয়াশা, বেড়েছে শীত। চলতি মাসেই মৃদু শৈত্যপ্রবাহের আভাস। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। দ্বিতীয় দিনের মতো রাজধানীর ফুলবাড়িয়া মার্কেটে অভিযানে গেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ব্যবসায়ীরা তাদের মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মাহমুদ রাকিব। যাব তার কাছে। রাকিব, দ্বিতীয় দিনের উচ্ছেদ নিয়েও কিন্তু এই মুহূর্তে এখানে একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুরো মার্কেটের সামনে হাজারো দোকান মালিক, কর্মচারী তার অবস্থান নিয়ে আছে। ঠিক একইভাবে সিটি কর্পোরেশনের যে পিছনের প্রধান আরেকটি গেট রয়েছে, সেখানেও শতাধিক পুলিশ সদস্য ইতিমধ্যে অবস্থান নিয়েছে। তবে আমরা যদি বলি যে আনুষ্ঠানিক যে উচ্ছেদ অভিযান দ্বিতীয় দিনের, সেটি এখনও পুরোদমে শুরু হয়নি। মূলত বারবার এসে পুলিশ সদস্যরা এখানে মাইকিং করছেন, মার্কেট থেকে সবাইকে নেমে যেতে বলছেন। তো সেটি কিন্তু মার্কেট থেকে সবাই নামছেন না। কেউ কেউ তাদের যে স্থাপনাগুলো রয়েছে, যেগুলো ইতিমধ্যে নকশা বহির্ভূত হিসেবে চিহ্নিত করেছে সিটি কর্পোরেশন, সেগুলো তারা নিজেরাই সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। কেউ কেউ পার্কিংয়ে যে দোকানগুলো রয়েছে, যে 911টি দোকান ইতিমধ্যে চিহ্নিত করে সিটি কর্পোরেশন গতকাল উচ্ছেদ শুরু করেছে, সেখান থেকে আপনি জানেন যে গতকালই 300রও বেশি দোকান উচ্ছেদ করা হয়েছে। আরও এখানে এই 911টির বাইরেও কিন্তু অসংখ্য দোকান রয়েছে, যেগুলো সিটি কর্পোরেশনের যে বেসমেন্ট বা পার্কিং, যে সিটি কর্পোরেশনের মালিকানাধীন যে মার্কেটটি রয়েছে ফুলবাড়িয়া সুপার মার্কেট, তার নিচে রয়েছে। সেগুলোও কিন্তু উচ্ছেদ করা হয় বলে ইতিমধ্যে জানিয়েছে এখানে উচ্ছেদকারী যে 3 জন ম্যাজিস্ট্রেট, তাদের সঙ্গে কয়েকশো পুলিশ সদস্য রয়েছে। এবং আজকে কিন্তু যেটি বলা হয় হামার বলা হয়, সে হামার দিয়েও দোকানগুলো ভেঙে দেওয়ার কথা রয়েছে। তবে এখানে দোকান মালিকরা যে কথাটি বারবার বলছেন যে কেন এমনভাবে তাদেরকে এই অবৈধ বা নকশা বহির্ভূত দোকান কেন তাদের কাছে বিক্রি করা হলো, কেন ভাড়া দেওয়া হলো, এমন কিন্তু তারা বেশ কিছু প্রশ্ন তুলেছেন এখানে। এবং আজ এখানে আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই উচ্ছেদ অভিযান যখন আজও আবার যাবে, আপনি দেখছেন যে পুরো সড়ক জুড়ে কয়েক হাজার দোকান মালিক, শ্রমিক, কর্মচারী তারা কিন্তু অবস্থান করে রয়েছে। পুরো একদম সড়ক জুড়ে কিন্তু এমন মানুষের শত শত হাজার হাজার মানুষের অবস্থান। এই মানুষগুলোকে সরিয়ে আসলে কখন শুরু হবে কিংবা কতটুকু সম্ভব হবে সেটিও কিন্তু একটি প্রশ্নের বিষয়। ঠিক আমার বাম পাশে আমি যদি দেখাই যে আপনি দেখবেন যে 3 জন ম্যাজিস্ট্রেট সিটি কর্পোরেশনের যে পিছনের মূল ফটকটি রয়েছে, সেখানে পুলিশদের সদস্যদের ব্রিফিং দিচ্ছেন। এখান থেকে আমি কতটুকু দেখাতে পারবো জানি না। বেশ অনেক কিন্তু পুলিশ সদস্য ইতিমধ্যে এসছেন, তাদেরকে একটি আনুষ্ঠানিকভাবে সর্বশেষ যে ব্রিফিংটি দেওয়া হচ্ছে, অর্থাৎ যে কোনো বড় ধরনের উচ্ছেদে গেলে, অভিযানে গেলে কিন্তু এমন একটি ব্রিফিং হয়, সেটি কিন্তু এখন এখানে দেওয়া হচ্ছে। তো এই ব্রিফিংটি শেষেই ধারণা করা হচ্ছে যে সবাই একযোগে এই মার্কেটের যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে, অবৈধ নকশা বহির্ভূত দোকানগুলো রয়েছে, সেগুলো তারা উচ্ছেদে হয়তো আসবেন। এবং এই তাদের সঙ্গে কিন্তু যে আধুনিক মেশিনারিজের বাইরেও, কারণ যেহেতু দোকানগুলো ভিতরে কিংবা বেসমেন্টের পার্কিংয়ের ওখানে, এগুলো কিন্তু মেশিন দিয়ে ভাঙা যাবে না, বড় বড় হাতুড়ি হামার সেগুলো দিয়ে উচ্ছেদ করতে হবে। তো সেই মানুষজনও কিন্তু এসেছে। আমরা জানতে পেরেছি প্রায় 100 শ্রমিক নিয়ে এসেছে সিটি কর্পোরেশন, যারা এই দোকানগুলো বড় বড় হাতুড়ি এবং হামার দিয়ে ভাঙবেন, তারাও কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছে। তো উচ্ছেদ শুরু হলেই আসলে বোঝা যাবে যে মূল যে অবস্থানটি কোথায় গিয়ে দাঁড়ায়, কতটুকু সুশৃঙ্খলভাবে উচ্ছেদটি আজ করতে পারবে নাকি গতকালকের মধ্যে কোনো বিশৃঙ্খলা হবে, সেটি আসলে ঠিক যখন মাঠে তারা আসবেন সেটি আমরা আপনাকে নিশ্চয়ই পরবর্তী জানাতে পারবো। তা আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ ইমদাদ। রাজধানীর ফুলবাড়িয়া মার্কেটের সামনে থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। বিজয়ের মাসে আরেকটি বিজয়ের অপেক্ষায় বাংলাদেশ। কুয়াশা বাধা না হয়ে দাঁড়ালে বহু আকাঙ্ক্ষিত এক যাত্রার অবসান হতে যাচ্ছে কাল। সবকিছু ঠিক থাকলে এদিন বসিয়ে দেয়া হবে স্বপ্নের পদ্মা সেতুর সবশেষ স্প্যানটি। 41তম স্প্যান বসলে
দৃশ্যমান হয়ে যাবে পুরো 6.15 কিলোমিটারের পদ্মা সেতু। অপেক্ষায় পুরো জাতি, পদ্মার দুই পাড়ের মানুষও। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। কুয়াশার ভোর কেটে সোনালি ডানার একটি সূর্যোদয়ের অপেক্ষা, যে যাত্রা শুরু হয়েছে এখন থেকে 3 বছর আগে 2017 সালের 30 সেপ্টেম্বর প্রথমে স্প্যানটি বসানোর মাধ্যমে। সেই সেতুর মধ্যখানের এই দূরত্ব বলে দিচ্ছে আর মাত্র একটি স্প্যান। তারপর এপার ওপার দুই পারের মধ্যে ঘটবে মিলন। করোনার কারণে আনুষ্ঠানিকতা নেই, তবু এর মধ্যে মাওয়ার কুমারভোগ ইয়ার্ডে সাজিয়ে তোলা হয়েছে স্বপ্নের সেতুর সবশেষ স্প্যানটি। চায়না মেজর ব্রিজ কোম্পানি করছে সেতুর কাজ। স্পেনের দুই পাশে তাই বাংলাদেশ ও চীনের জাতীয় পতাকা সেটে দেওয়া হয়েছে। দুই দেশের সুসম্পর্কের কথা উল্লেখ করা হয়েছে বড় একটি অংশ জুড়ে। স্পেনের গায়ে লিখে রাখা হয়েছে যে শ্রমিকদের শ্রমে ঘামে কাজের এত অগ্রগতি তাদের কীর্তিগাথা। আর মাত্র একটা স্কিম আছে, এটা হয়ে গেলে সাথে আর কোনো সমস্যা নাই। আমাদের শেষ একটি স্পেন বাকি রয়েছে, ইনশাল্লাহ আমাদের স্পেনটা উঠে গেলে আমাকে খুশির। অপেক্ষায় আছে বাঙালির এই বড় অর্জনের সহায়ক বিশেষায়িত ভাসমান ক্রেন তিয়ান ইও। প্রায় 3,500 মেট্রিক টন ওজনের স্প্যানটি নিয়ে মাঝ নদীতে ছুটবে ক্রেন। একটা স্প্যান বসা মানে আমরা একটু খুশি হই, অবশ্যই খুশি হই। তবে আমাদের খুশি হব যেন একটা মাইলস্টোন আমরা অর্জন করবো যখন 41টা বসে যাবে। মাওয়া প্রান্তে এখন 11টি স্প্যান পার ছুঁয়ে দৃশ্যমান, জাজিরা প্রান্তে 29টি, মধ্যখানে একটি শূন্যস্থান। সেইখানে 41তম স্প্যান বসে যাওয়ার পর মাওয়া থেকে জাজিরা বিনিসুতোয় বেঁধে ফেলা হবে দুই পার্কে। এমন একটা সময় ছিল যখন বিস্ময় নিয়ে দেখতে হয়েছে সেতুতে প্রথম পিলার কিংবা প্রথম স্প্যান বসানোর দৃশ্য। সবগুলো পিলার নির্মাণ শেষে সেই সেতুতে এখন বসে যাচ্ছে শেষ স্প্যানটিও। দেশের সর্ববৃহৎ এই সেতু নির্মাণের মাধ্যমে শুধু কোটি মানুষের অপেক্ষার অবসান হবে না, একই সঙ্গে রাজধানীর সাথে সংযোগ গড়বে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। দুপুর গড়িয়ে দেখা নেই সূর্যের, কুয়াশার চাদরে ঢাকা পড়ে আছে গোটা রাজধানী। বেড়েছে শীত, চলতি মাসেই মৃদু শৈত্যপ্রবাহের আভাস আবহাওয়া অফিসের। কুয়াশার চাদরে মোড়া রাজধানীতে সূর্যের দেখা নেই। অগ্রহায়ণের শেষে প্রকৃতিতে পৌষের আগমনী। কনকনে হাওয়া বলে দিচ্ছে শীত বোধহয় এসেই গেল। এই মৌসুমে শীত যেন ঘড়ির কাঁটা মেপেই এসেছে। শীতের এই আমেজ গত কয়েক বছরের খাপছাড়া প্রকৃতির যেন নতুন ছন্দে ফেরা। খ্যাপ খুব কম, দিনে মোটামুটি টুকটাক আছে। শীত ভালোই পড়ছে, কিন্তু সকালবেলা ভাড়া খুব খ্যাপ অনেক কম। গরম কাপড়ের উষ্ণতা জোটে না সবার কপালে। সেই মানুষগুলোর জন্য শীতের গল্পটা ভিন্ন। কাপড় কিনতে পারি না, কিছু কিনতে পারি না, সমস্যাতে জানো। টাকা পয়সার একটু খুব অভাব, এলে কিনতে পারিনি। মানে ধরেন যে ভাড়া ভরে নাই, কিছুই নাই ধরেন। চলতি মাসেই মৃদু শৈত্যপ্রবাহের আভাস আবহাওয়া অফিসের। রংপুর, রাজশাহী এইসব জায়গাতে কুয়াশা বেশি, তারপর নদী অববাহিকা এমনকি ঢাকা হয়ে চট্টগ্রাম পর্যন্ত এই কুয়াশার বিস্তার লাভ করেছে। তবে কুয়াশার যেটা ডেনসিটিটা এটা সবচেয়ে বেশি আছে। তবে এই কুয়াশার সঙ্গে দূষণযুক্ত হয়ে ঢাকার বাতাসকে ভারী করে তুলেছে। সেই সঙ্গে বাড়াচ্ছে মহামারীকালে সংক্রমণ আরও বাড়ার শঙ্কা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশকে অবিচারের ধারা থেকে সুবিচারের ধারায় ফেরাতে কাজ করছে সরকার। নারীদের আর্থিক সচ্ছলতা নিশ্চিত করতে সরকার সব ব্যবস্থা নিয়েছে বলেও জানান তিনি। সকালে বেগম রোকেয়া দিবসের ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি আরও বলেন, নারী পুরুষের সমানাধিকার প্রতিষ্ঠা পেয়েছে বলেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার গঠন করার পর থেকে আমরা সবসময় এই দিকটাই উদ্যোগ নিয়েছি এবং নারী উদ্যোক্তা সৃষ্টি করা, নারীদেরকে বেশি সুযোগ দিয়ে তাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য বা চাকরি ক্ষেত্রে সব ক্ষেত্রেই যেন তারা তাদের অবস্থানটা দৃঢ় করতে পারে, আমরা কিন্তু সেই ব্যবস্থাটা নিয়েছি। এবং শিক্ষার ক্ষেত্রেও আমরা ব্যাপক ব্যবস্থা নিচ্ছি, আমরা বৃত্তি দিচ্ছি, উপবৃত্তি দিচ্ছি। আজকে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে সারা বিশ্বের কাছে, অর্থনৈতিকভাবে অগ্রগতি হচ্ছে, দারিদ্র্য বিমোচন হচ্ছে, আমরা এই সমাজে যেহেতু আমরা নারী পুরুষ সকলের সমান অধিকার নিয়ে তারা তাদের কাজ করতে পারে, সেই সুযোগটা সৃষ্টি করেছি বলেই কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। অবিচারের ধারা বাংলাদেশে অব্যাহত ছিল, সেখান থেকে বাংলাদেশকে একটা সুবিচারের দিকে নিয়ে আসা এবং মানুষকে সহযোগিতা করা, এটাই আমাদের কাজ। মার্কিন সাময়িকী ফোর্বসের 100 ক্ষমতাধর নারীর তালিকায় এবারে স্থান পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তালিকার 39তম অবস্থানে রয়েছেন তিনি। ফোর্বস জানায়, টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় এসে
খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবাকে গুরুত্ব দিচ্ছেন শেখ হাসিনা। তার অবিরাম সংগ্রাম বাংলাদেশের গণতন্ত্রকে একটি শক্ত ভিত দিয়েছে বলে উল্লেখ করা হয়। এদিকে তালিকায় টানা 10মবারের মতো প্রথম স্থানে আছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল, আর টানা দ্বিতীয়বারের মতো দ্বিতীয় স্থানে ইউরোপের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ক্রিস্টিনা লাগার্দে। তৃতীয় স্থানে উঠে এসেছেন সদ্য নির্বাচিত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর 3টি ভাস্কর্যের মধ্যে দ্বিতীয় ভাস্কর্যটির নির্মাণ কাজ শুরু হয়েছে। সকালে শহরের 5 রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের স্মৃতিস্বরূপ এই দ্বিতীয় ভাস্কর্যটির কাজ শুরু করে পৌরসভা কর্তৃপক্ষ। এরই মধ্যে পৌরসভা চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবকাঠামোর কাজ সম্পন্ন করেছে শিল্পীরা। নিজস্ব অর্থায়নে গত 13ই নভেম্বর থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ কাজ শুরু করে পৌরসভা কর্তৃপক্ষ। নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তরে কক্সবাজারের উপর চাপ কমবে বলে মনে করছেন স্থানীয়রা। পাশাপাশি প্রত্যাবাসন ত্বরান্বিত করতে সরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ভূমিকা রাখার আহ্বানও তাদের। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে বসবাস করছে 5 লাখের বেশি স্থানীয় মানুষ। কিন্তু 2017 সালের 25শে আগস্টের পর এই দুই উপজেলায় বসবাস করছে বাড়তি মিয়ানমারের 11 লাখের বেশি রোহিঙ্গা নাগরিক, যে কারণে উজাড় হয়েছে বন, পাহাড় ও কৃষি জমি। একই সঙ্গে গত 3 বছর ধরে নানা সমস্যায় জর্জরিত স্থানীয় বাসিন্দারা। তাই স্থানীয়দের উপর চাপ কমাতে সরকার 1 লাখ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরের উদ্যোগ নিয়েছে। গত 4 ডিসেম্বর স্বেচ্ছায় রাজি হওয়ায় 1642 জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করে সরকার। কিছুটা হলেও পরিবেশের ভারসাম্য রক্ষা হবে এবং কক্সবাজারের মানুষ কিছুটা হলেও স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারবে। টোটালি যদি এই লোকগুলি ভাসানচরে নেওয়া হয় তাহলে আমরা উপকৃত হব। রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের পাশাপাশি নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠাতে সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়কে ভূমিকা রাখার দাবি সংশ্লিষ্টদের। আমরা আশা করব সরকার এবং বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলো সবাই মিলে এই রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে মিয়ানমারে প্রত্যাবাসন করবে। জেলা প্রশাসক জানালেন, কোনো রকম চাপ নয়, শুধুমাত্র স্বেচ্ছায় যারা যেতে রাজি তাদেরকে ভাসানচরে স্থানান্তর করা হচ্ছে। অনেকেই স্বেচ্ছায় যাওয়ার জন্য প্রস্তুত আছে এবং আমাদের সরকারের তরফ থেকে সেই আয়োজন আছে। রোহিঙ্গাদের কারণে উজাড় হয়েছে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের প্রায় 7,000 একর বনভূমি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। মুন্সিগঞ্জের মাওয়া মৎস্য আড়তে যেন বড় বড় মাছের মেলা। সপ্তাহের ব্যবধানে দাম কেজি প্রতি কমেছে 20 টাকা থেকে 100 টাকা পর্যন্ত। তবে পদ্মার বড় ইলিশ ও পাঙ্গাস সহ কিছু মাছের দাম বেড়েছে। বিস্তারিত নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। পদ্মা পাড়ে ঘন কুয়াশা আর কনকনে শীতেও ঘুরেই জমজমাট মাওয়া মৎস্য আড়ত। বড় বড় ইলিশের সাথে বোয়াল, আইড় ও পাঙ্গাস, এছাড়াও হরেক রকম তাজা মাছে ভরা বাজার। হাঁকডাকে বিক্রি হচ্ছে মাছ। ফরমালিন মুক্ত, তাজা ও সুলভ মূল্যের জন্য এখানকার মাছের কদর বেশি। ইলিশ, আইড়, বোয়াল, পাঙ্গাস আছে 809 কেজি, এটা হলে 1 কেজি সাইজের ওজন। আর যেটা নি 1.5 কেজি সাইজের ওজন, এটি 1200 টাকা কেজি। এখানে ভালো ইলিশ পাওয়া যায়, মানুষ ভালোর জন্য আসছে, দাম কিতা কম এখন। অনেক রকমের মাছ পাওয়া যায়, দেখলাম যে ফ্রেশ মাছ সব থেকে আসছি আপনার বাজারের অনেক সুনাম শুনে এবং তাজা মাছ দেখার জন্য, এবং ইনশাল্লাহ আপনার ইলিশ মাছ নিলাম, তারপর আপনার বোয়াল মাছ নিছি, চিংড়ি মাছ নিছি, আইড় মাছ নিছি, এবং মোটামুটি দামও কম। ক্রেতা বিক্রেতা বেড়েই চলেছে মৎস্য আড়তে। 52% জমিতে এখন আর স্থান সংকুলান হচ্ছে না। দেশ সেরা ইলিশের হাটটি আধুনিকায়ন দরকার বলে দাবি জানান সংশ্লিষ্টরা। যে লোকজন আছে আমাদের যে করোনার বিয়ে জায়গা হয় না, আমরা সরকারের সাথে অনুরোধ একটু জায়গা বেশি চাই। 2.5 ঘন্টার এই আড়তে প্রতিদিন কোটি টাকার মাছের বেচা কেনা হয়। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। থমথমে রাজধানীর ফুলবাড়িয়া মার্কেটে দ্বিতীয় দিনের অভিযানে দক্ষিণ সিটি। মালামাল বাঁচানোর চেষ্টায় হাজার হাজার ব্যবসায়ী। সমাজকে এগিয়ে নিতে নারীদের পিছিয়ে থাকলে চলবে না। বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বললেন, দেশকে সুবিচারের ধারায় ফেরাতে চায় সরকার। এবং স্বপ্ন পূরণের পথে পদ্মাপাড়ের মানুষ। কুয়াশা বাধা না হলে পদ্মা সেতুতে কাল উঠতে পারে সবশেষ স্প্যান, দৃশ্যমান হবে পুরো সেতু।
এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।